আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ক্যান্টনমেন্টে আমরা বলার চেষ্টা করছি যে গত ২-৩ দিন ধরেই কিন্তু একটা অস্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে এই যে ১৫ জন আর্মি অফিসার সহ ১৫ জন সার্ভিং অফিসার সহ মোট ২৫ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে যে আইসিটি থেকে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তারপর থেকেই এক ধরনের বলা যায় যে ক্যান্টনমেন্টে এক ধরনের টেনশন বিরাজ করছে। তো সেই অবস্থায় যারা লাল বদর, যাদের আমরা দেখেছি ২০২৪ সালের জুলাই এবং আগস্টের সন্ত্রাসী অভ্যুত্থানে, জঙ্গি অভ্যুত্থানে জড়িত ছিল, তাদের মধ্যে এই ঘটনায় দেখলাম এক ধরনের প্যালপিটিশন শুরু হয়ে গেছে। গতকাল দেখলাম যে একজন লাল বদরের এই ফেসবুকে লাল বদর স্ট্যাটাস দিয়েছে যে ছাত্রদের, ঢাকা শহরের যত সারা দেশের ছাত্রদের ডাক দিয়েছে, মাদ্রাসার থেকে সব ছাত্রদের ডাক দিয়েছে। কেন? যে ক্যান্টনমেন্টে না জানি কি ঘটতেছে। তারপরে আবার একটা স্ট্যাটাস দেখলাম যে না, এই ডিপ্লোম্যাটিক জোনে, ঢাকার ডিপ্লোম্যাটিক এরিয়ায় নাকি 8টা এপিসি, এই আর্ম পার্সোনাল ক্যারিয়ার, এই ট্যাঙ্কের মতো, যেটা গোপালগঞ্জে যেটাই করে হাসনাত সার্জিসরা পালাইছিল, সেই এপিসি 8টা এবং এর সাথে কিছু আর আর্ম ফোর্সের ট্রাক ছিল আর কি। এইসব দেখে তারা ভয় পেয়েছিল। আসলে এটা নাকি একটা রুটিন মুভমেন্ট, এবং যেহেতু এই এপিসির মুভমেন্টগুলো সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে ইনফর্ম করা হয়নি, এই জন্য এই লাল বদর ইউটিউবাররা ভয় পেয়ে কান্নাকাটি শুরু করছিল এবং প্যান ভিজায় তারা ঢাকা শহরে ছাত্রদের, ছাত্রীদের, মাদ্রাসায় সবাইকে ডাক দিছিল। এইখানে দুইটা পয়েন্ট আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো। এক নম্বর হলো, একজন ছাত্র, সাধারণ ছাত্র কিংবা মাদ্রাসার ছাত্র পথে নামে নাই। খুব ক্লিয়ারলি ডাকলেই যে আর কেউ নামবে না সেটা প্রমাণ হলো। দ্বিতীয়ত হলো, এই ধরনের এপিসি বা ভেহিকল মুভমেন্টে আর্মির একটা রুটিন মুভমেন্ট, তারা সিভিল প্রশাসনকে কখনোই ইনফর্ম করে না বা তারা করতে আইনত বাধ্য না। সুতরাং ইট ওয়াজ এ রুটিন মুভমেন্ট। কিন্তু যেহেতু চোরের মন পুলিশ পুলিশ করে এবং ক্যান্টনমেন্ট যেহেতু একটু টেন্স সিচুয়েশন বিরাজ করছে, সেহেতু লাল বদরদের ঘুম হারাম হয়ে গেছে। কোথাও দুইটা গাড়ি নড়াচড়া করলে, কোথাও একটু শব্দ হইলে, কোথাও যদি সামরিক প্রশিক্ষণে গুলি ফোটে, তো এদের ঘুম আরাম হয়ে গেছে। এরা এখন দিন রাত ঘুমাইতে পারে না, কি যে টেনশনে আছে আল্লাহ জানে। যাই হোক, এই বিষয়টি মূল আলোচনা নয়। মূল আলোচনা হলো যে গতকাল সেনা সদরে সেনাবাহিনীর অফিসার্স মেসে একটা সংবাদ সম্মেলন করেছে এবং সেখানে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান ছিলেন, মেজর জেনারেল হাকিম ছিলেন এবং আরো অনেকেই ছিলেন, মিলিটারি ইন্টেলিজেন্স অনেক ডিরেক্টরে ছিলেন। এবং তাদের এই সংবাদ সম্মেলনের বিষয়ে কিছু বিষয় আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে। যেমন এই যে 25 জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে, আর্মি অফিসারের বিরুদ্ধে, তার মধ্যে 9 জন হলো রিটায়ার্ড, একজন হলো এলপিআর এ আছে, আর 15 জন সার্ভিং। এই টোটাল 25 জনের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানাটা জারি হয়েছে, এই গ্রেপ্তারি পরোয়ানার কোনো কপি কিন্তু ক্যান্টনমেন্টে, সেনা সদরে বা কারো কাছে পৌঁছায়নি। পুলিশও ক্যান্টনমেন্টের সাথে যোগাযোগ করে কিছু বলেনি। কেবলমাত্র সোশ্যাল মিডিয়ায় দেখে এবং টেলিভিশনের স্ক্রলে দেখে তারা তাদের অফিসারদের অফিসার্স মেসে ডেকে এনে মোটামুটি বন্দী করা হয়েছে বলা হয়। এটা খুবই দুঃখজনক যে গ্রেপ্তারি পরোয়ানা না পাওয়ার আগে সোশ্যাল মিডিয়ায়, পত্রিকায় কি দেখলো, আর অমনি আর্মিদের কল করে ঢাকায় নিয়ে এসে অফিসার্স মেসে রেখে দেওয়া হলো এবং তাদের সাথে তাদের পরিবারের যোগাযোগ সব বন্ধ করে দেওয়া হয়েছে। এটা কি ধরনের স্টেপ আর্মি নিয়েছে বুঝতে পারি না। আর্মিকে আর কত নিচে নামাবেন জেনারেল ওয়াকার খান? এই সংবাদ সম্মেলনে উচ্চারিত শব্দগুলো যদি আপনারা দেখে থাকেন, সেটিও কেমন যেন সেই পাকিস্তানি জামাতি শব্দ। ন্যায় বিচার শব্দটা বলে আমরা অভ্যস্ত, কিন্তু সেখানে অফিসারদের মুখে আমরা শুনেছি তারা ইনসাফ কায়েমের জন্য কাজ করছেন। ন্যায় বিচার এখন বাংলাদেশ আর্মির মুখে ইনসাফ হয়ে গেছে। তারা কি ওয়েট করতে পারতেন না? একটা গ্রেপ্তারি পরোয়ানা হাতে পাওয়ার, আর্মি তো একটা ডিসিপ্লিন ফোর্স। একজন মাত্র স্কেপ করেছে, মেজর জেনারেল কবির, বাকি সবাই তো আপনারা ডেকেছেন, তারা এসেছে। তো এই জায়গাটা ঠিক বুঝতে পারলাম না যে আর্মি কি আজকাল সোশ্যাল মিডিয়া, পত্রিকা, এই যে আমরা ইউটিউবে কি সব বলি, এইসব দেখে কন্ট্রোলড হয়, নাকি তাদের নিজস্ব কোনো রুলস রেগুলেশনস আছে?
তাদের নিজস্ব, তাদের তো যতদূর আগেও বলেছি যে দে হ্যাভ এ লিগাল টিম, সবার লিগাল টিম আছে, আর্মি অ্যাজ এ হোল আছে, নেভির আছে, এয়ারফোর্সের আছে, ডিজিএফ এর আছে। সো ওয়াই ডোন্ট টু কনসাল্ট উইথ দেম? আমরা রাস্তাঘাটে বা সোশ্যাল মিডিয়ায় কি বলি, তারাই, আমরা আসলে দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় আসলে আপনাদের গাইড করে। যাই হোক, যাদের অফিসার্স মেসে এনে রাখা হয়েছে, যে 15 জন সামরিক কর্মকর্তাকে বিভিন্ন পর্যায়ের, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, এইসব লেভেলের 15 জন অফিসার এখন আর্মি অফিসার্স মেসে আছেন। তাদের সাথে আত্মীয় স্বজন, পরিবারের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে এবং এদের পরিবারের প্রতি 7 দফা নির্দেশ বা 7 দফা পরামর্শই বলি দিয়েছে সেনা সদর। পরিবারের সবাইকে বলেছে তারা যেন, পরিবারের সদস্যরা যেন মিডিয়াকে এড়িয়ে চলে, তারা যেন মিডিয়ার সাথে মুখ না খোলে, অর্থাৎ কোনো সংবাদ মাধ্যম বা টেলিভিশন বা কোনো কিছুতে যেন, কোনো মিডিয়ায় তারা কোনো রকমের কথা না বলে। দ্বিতীয় হলো, আত্মীয় স্বজন বা নিকট আশেপাশের কাছের মানুষের সাথে এই যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে ওয়ারেন্ট জারি হয়েছে, এইসব বিষয়ে যেন কোনো আলোচনা না করে। তৃতীয়ত হলো, তারা যেন এই যে আওয়ামী লীগের লোকজন যদি দেখে, তাদের সাথেও যেন এই ওয়ারেন্ট নিয়ে কোনো আলাপ না করে। চতুর্থ হলো যে যদি খুব প্রয়োজন হয় তারা বাসার বাইরে যায়, কিন্তু কাজ ছাড়া তারা যেন আপাতত বাসার বাইরে না যায়, বা মানে যে কোনো কারণে হয় না, আপনি ঘুরতে বেরোলেন, সেটা যেন না করা হয়। এরকম আরো মানে সব মিলে এরকম 7টা নির্দেশনা দেওয়া হয়েছে যাদের বিরুদ্ধে আইসিটিতে এই ওয়ারেন্ট বেরিয়েছে, সেই সামরিক কর্মকর্তাদের। এখন এর মধ্যে আবার 9 জন আছে রিটায়ার্ড কর্মকর্তা। এরা কি করবেন? এই রিটায়ার্ড কর্মকর্তাদের উদ্দেশ্যে পরামর্শ দেওয়া হয়েছে যে তারা চাইলে সরাসরি পুলিশের সাথে যোগাযোগ করতে পারেন, পুলিশের কাছে সারেন্ডার করতে পারেন, অথবা তারা চাইলে সেনা সদরে এসেও তারা যোগ দিতে পারেন। এখন আলোচনা হচ্ছে যে 22 তারিখ হতে আর 10 দিন বাকি, এই 22 তারিখের মধ্যে তাদের গ্রেপ্তার করার একটা নির্দেশ দেওয়া আছে, যে গ্রেপ্তারি পরোয়ানাটা আর্মির কাছে পৌঁছেনি, কিন্তু এই 22 তারিখে আমরা ধরে নিচ্ছি যে এদের এই আইসিটিতে প্রডিউস করা হবে। সেটা কিভাবে করা হবে, সেটা তারা কি পুলিশ ভ্যানে যাবে কিনা, এটা নিয়ে পরে আরেকদিন কথা বলবো। কিছু কিছু ইনফরমেশন আমি পাচ্ছি, কিন্তু আর্মি এখন পর্যন্ত এই ওয়ারেন্ট নিয়ে যে কাজগুলো করছে, সেটা আসলে অনেকেই, মানে শুধুমাত্র এটা যে সেনাবাহিনীর বিষয় তা না, সেনাবাহিনীকে নিয়ে তো আমরা অনেকেই কথা বলি, বা অ্যাজ এ হোল, অ্যাজ এ নেশন আমরা কিন্তু সেনাবাহিনীর অনেক 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 অতীত অপরাধ সত্ত্বেও আমরা তাদের ওন করি, আমরা তাদের বলি যে তারা আমাদের গর্বের বাহিনী, দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার নিয়োজিত একটা বাহিনী। কিন্তু তারা সম্প্রতি যে কাজগুলো করছে, দিস ইজ সিম্পলি আনঅ্যাকসেপ্টেবল। এবং এই যে পরিবারের সদস্যদের প্রতি এই যে 7 দফা নির্দেশনা জারি করা হলো, এর প্রেক্ষিতে একজন ভাবি আমাকে জানিয়েছেন যে পরিস্থিতি কিন্তু ভাই ভেতরে ভেতরে খুব একটা ভালো না, এবং এটাকে খুব সহজে ছেড়ে দেওয়া হবে না। ইট উইল নট গো আনচ্যালেঞ্জড অন বিহাফ অফ আর্মি। এবং আর্মির ভেতরে এটা নিয়ে এমন দানা বাচ্ছে যে সব কিছু বাইরে বলতে পারি না, বলা উচিতও না। আমি ধারণা করি যে আর্মি উইল টেক কেয়ার অফ ইট, আর এই ফাঁকে লালবদরটা টেনশন করতে থাকুক। এই মুহূর্তে আপনাদের সামনে আবারও কথা বলতে এসেছি। সেনাবাহিনীর প্রেস ব্রিফিং, একদল আনন্দিত, একদল দুঃখিত, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। গতকাল আপনারা জানেন যে বিকেল 4:30 নাগাদ বাংলাদেশ সেনাবাহিনী একটি প্রেস ব্রিফিং করেছে। সেই প্রেস ব্রিফিংয়ের পর থেকে আমরা লক্ষ্য করছি যে একদল উল্লসিত, আনন্দিত 15 জন সেনা কর্মকর্তাকে সংযুক্তি করা হয়েছে হেডকোয়ার্টারে, লগ এরিয়ায় সংযুক্ত করা হয়েছে, কিংবা হেফাজতে নেওয়া হয়েছে, কেউ কেউ আর একটু বাড়িয়ে বলছেন। এই খবরে একদল বেশ আনন্দিত, উল্লসিত, আর একদল যেটি বলবো যে আওয়ামীপন্থী, তারা দুঃখিত, মুষ্টে পড়েছেন। আমি বারবারই বলছি, গতকালকেও বলেছি, সোশ্যাল মিডিয়াতেও বলেছি,
গেম কিন্তু ওভার হয়নি, গেম চলমান। 22 তারিখ পরবর্তী শুনানি দিন সেনা কর্মকর্তাদের আদালতে হাজির করতে হবে। সেনাবাহিনীর কেউ কি আসলে গ্রেপ্তার হয়েছেন? কেউ কি বলতে পারবেন? গতকালকের যে সেনা কর্মকর্তা মেজর জেনারেল হাকিমুজ্জামান তিনি বলেছেন যে সংযুক্ত করা হয়েছে। আমরা বক্তব্যটা শুনে আসি, তারপরে আবারও কথা বলি। আমরা এখনো ওয়ারেন্ট কিন্তু হাতেও পাইনি, ইভেন পুলিশও তখন আমাদের সাথে কেউ যোগাযোগও করে না যে একটা ওয়ারেন্ট ইস্যু হচ্ছে। এটা সোশ্যাল মিডিয়া ইজ ফাস্টার দেন এনিথিং। লিগেল সাইড টু লিগেলের মতো যাবে, সোশ্যাল মিডিয়া ইজ ফাস্টার দেন লিগেল। সো এটা আমরা জেনেছি এবং আমরাও ওইটাতে স্বপ্রণোদিত আমরা প্রথমে বলে নিয়েছি বাংলাদেশ সংবিধানের স্বীকৃত সকল আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। ঠিক সেই কারণে আমরা কিন্তু দেখেন পাওয়ার আগেই 8 তারিখে তাদেরকে নিযুক্তি চেক বাদ দিয়ে তাদেরকে বলেছে 9 তারিখের ভিতরে তোমরা সেনা হেফাজতে চলে আসো। বরখাস্ত বা অবসরে যারা আছেন এদের সংখ্যা হচ্ছে 9। এলপিআর বা লিভ রিটায়ারমেন্ট যেটা আছে এটার সংখ্যা হলো 1। আর চাকরিরত অফিসারের সংখ্যা হচ্ছে এখানে 15 জনের মধ্যে একজনকেই শুধু মিসিং, বাকি সবাই জয়েন করেছে। দর্শক, আপনারা শুনলেন যে আমরা ওয়ারেন্ট ইস্যু পাইনি, পুলিশও আমাদের সাথে যোগাযোগ করেনি, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখে আমরা স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নিয়েছি। হয়েছে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে, অ্যারেস্ট করা হয়নি। কিন্তু হেডকোয়ার্টারে যে কোনো বদলের সময় এক জায়গায় সংযুক্ত করা হয়, সেই সংযুক্ত করা হয়েছে। যেটি হোক না কেন সেনাবাহিনী গতকালকে প্রেস ব্রিফিং করেছে এই ঘটনাটিকে নিয়ে। সিভিল এরিয়াতেও দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার দিকেই যাচ্ছিল। বিদেশ থেকে বসে অস্থিতিশীল পরিবেশ তৈরির পায়তারা করছে। এখানে সুস্পষ্ট করেই বলবো, পিনাকি ভট্টাচার্যের মতো মানুষ এই পরিস্থিতিকে ট্যাকেল করবার জন্য সেনাবাহিনী তড়িঘড়ি করে গতকালকে একটা প্রেস ব্রিফিং করেছে। কিন্তু আপনি কি মনে করছেন যে সেনাবাহিনী একমত হয়েছে? একমত হয়ে এই ট্রাইব্যুনালের অধীনেই বিচারটা হবে এমন একমত হয়েছে? সেনাবাহিনী কিন্তু বলেনি, কেউ বলেনি, কোনো অফিসার বলছে না যে বিচার হওয়ার কোনো প্রয়োজন নেই, অপরাধ করেছে বিচার হবে না। সবাই বিচারের প্রতি শ্রদ্ধাশীল, আমরা সাধারণ নাগরিক বিচারের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু বিচারটি যথাযথ প্রক্রিয়ায় হতে হবে, ন্যায় বিচার হতে হবে, অবিচার যেন না হয়। আমাদের সকলের সেটাই কথা, সেটাই প্রত্যাশা। আমি পিনাকি ভট্টাচার্যের কথা বললাম। ভোরবেলা উঠে দেখি মধ্যরাতে পিনাকি ভট্টাচার্য উন্মাদ হয়ে গেছে। ফেসবুকে হঠাৎ করে ঘোষণা দিচ্ছেন 46 ব্রিগেড উল্টাপাল্টা আচরণ করছে। 46 ব্রিগেডটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টের একটি ঐতিহাসিক ব্রিগেড। এই ঐতিহাসিক ব্রিগেড নাকি বিক্ষুব্ধ হয়েছে, বিদ্রোহ করবে ইত্যাদি। দেশবাসী রাস্তায় নেমে আসুন, ছাত্রাবাসের ছাত্ররা রাস্তায় নেমে আসুন, মাদ্রাসা ছাত্ররা রাস্তায় নেমে আসুন করে পিনাকি ভট্টাচার্য যেন আরেক জেনারেল হয়ে এমন ফ্রান্স থেকে বসে ঘোষণা দিচ্ছেন আজকে বাংলাদেশ সময় রাত 4টায় গেম ওভার হয়নি। এই বিচারটা ন্যায় বিচার হতে হবে, এটি শেষ কথা। আর্মি অফিসারদের কথাও এটি যে ন্যায় বিচার হতে হবে। সেনাবাহিনী অফিসিয়ালি, হ্যাঁ গতকালকের ব্রিফিং অফিসিয়াল ব্রিফিং, সেনাবাহিনীরই বক্তব্য, অবশ্যই সেনাবাহিনীর বক্তব্য, কিন্তু বক্তব্যের মধ্যে আমি অনেক ফাঁক ফোকর খুঁজে পাচ্ছি। সেনাবাহিনী তো একটা অফিস, একটা প্রতিষ্ঠান। সেনাবাহিনী ওয়ারেন্ট হাতে পায়নি। সোশ্যাল মিডিয়া দেখে, নাম দেখে, তালিকা দেখে আমরা হেফাজতে নিয়েছি। আসলে কি আদৌ কি হেফাজতে নিয়েছি? আছে কি হেফাজতে, নাকি সংযুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে? সবাই এসে কি যোগদান করেছে, যুক্ত হয়েছে সেখানে লগ এরিয়ায়? এই প্রশ্নগুলা এসে যায়। কাজেই যারা অতি উল্লাস প্রকাশ করছেন তাদের উল্লসিত হবারও কিছু নেই যে এনাদেরকে ট্রাইব্যুনালে বিচার করা হবে, এনাদের ফাঁসি হচ্ছে, জেল হচ্ছে। আবার যারা হতাশ হচ্ছেন তাদেরও হতাশার কিছু নেই। অপেক্ষা করুন, দেখুন কি হয়। আমার কাছে যেটি মনে হয় যে এটি একটি বাংলাদেশে গত 15 মাসে যে অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনার একটি টার্নিং পয়েন্ট, এই অব্যবস্থাপনারও একটি অংশ।
এই যে সেনা কর্মকর্তাদের অ্যারেস্ট ইস্যু করা, ওয়ারেন্ট ইস্যু করা, এই অব্যবস্থাপনারই একটি অংশ গতকাল সেনাবাহিনীর বিক্ষুব্ধ প্রেস ব্রিফিং। আমরা চাই সবকিছু ব্যবস্থাপনায় আসুক, নিশ্চয়ই ব্যবস্থাপনায় আসবে। আমি বারবার বলছি যে এটি একটি টার্নিং পয়েন্ট, এবং এই টার্নিং পয়েন্ট থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়াক, সেটাই প্রত্যাশা করি। আর যদি না দাঁড়ায় তাহলে কিচ্ছু করার নেই, বাংলাদেশ হেরে যাবে, মুক্তিযুদ্ধ হেরে যাবে, ন্যায় বিচার হেরে যাবে, আমরা হয়তো বাংলাদেশই থাকবো না। যে পরিকল্পনার অংশ হিসেবে এই কর্মকাণ্ডগুলো হচ্ছে, বাংলাদেশকেই একদম আউট করে দেওয়ার পরিকল্পনা, আমাদের সেগুলো হয়তো মেনে নিতে হতে পারে। আমি হতাশার কথা বলতে চাই না, আমি আশার কথা বলতে চাই। আমি আশাবাদী মানুষ, এখনো আশা করতে চাই, স্বপ্ন দেখতে চাই। আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ হেরে যেতে পারে না। এক বিন্দু রক্ত বেঁচে থাকতেও হেরে যাবে না। কাজেই অস্থিরতার কিছু নেই, অপেক্ষা করুন, দেখুন। এখনো আজকে 12 তারিখ, 12 অক্টোবর, 22 অক্টোবর হাজির করতে হবে। আমি শেষ কথাও বলবো যে অপরাধী যদি কেউ হয় তার বিচার হতে হবে। কিন্তু এইখানে কি হচ্ছে, আজকে 24-25 জন অফিসারের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, এমন কথা উঠেছে সোশ্যাল মিডিয়ায় যে আরো 100 জন ওয়ারেন্ট ইস্যু করা হবে। গতকাল প্রধান উপদেষ্টার একজন প্রেস সচিব আছেন, আগবাড়িয়ে অনেক কথা বলেন। তিনি বলেছেন আর কারো বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করার অধিকার নেই। তিনি কে? তিনি আদালত, তিনি আইন। কাজেই পুরো সেনাবাহিনীর মধ্যে মনোবল ভেঙে যাওয়ার মতো ঘটনা ঘটে গেছে। গতকাল প্রেস ব্রিফিংয়েও মেজর জেনারেল সাহেব যিনি প্রেস ব্রিফিং করেছেন তিনিও বলেছেন, কাজেই যা হচ্ছে কোনো কিছু সঠিক হচ্ছে না। নিশ্চয়ই আমি বারবারই বলছি এটি ইউটার্ন পয়েন্ট। এই ইউটার্ন পয়েন্ট থেকেই বাংলাদেশ ঘুরে দাঁড়াবেই। এই মুহূর্তে এ পর্যন্ত। হাসিনা পালিয়ে যাওয়ার দিন, সেই 5ই আগস্টের পর থেকে আমি সেনাপ্রধান জেনারেল ওয়াকারের যে পরিমাণ প্রশংসা করেছি এবং সেজন্য আমাকে যে পরিমাণ গালি খেতে হয়েছে তার কোনো হিসাব নিকাশ নাই। এবং এর ভিতরে সবচেয়ে ভদ্র গালি হচ্ছে আমি সেনাপ্রধান ওয়াকারের দালাল। আর কুৎসিত গালিগুলো বাপমা তুলে গালি গালাজ যা আছে তা তো নাই বললাম, লক্ষ লক্ষ গালি। কিন্তু তারপরেও আমি ওয়াকারের উপর থেকে বিশ্বাস হারাইনি। আমি মনে করেছি যে যেই ওয়াকার 5ই আগস্ট ক্ষমতা নেওয়ার সব সুযোগ থাকা সত্ত্বেও তিনি ক্ষমতা নেননি, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, যিনি কোরআন শরীফ পড়েন, তিনি কোনো খারাপ কাজ করতে পারেন না। এবং শেখ হাসিনার এই 15টা বছরে তো জেনারেলদের বিরুদ্ধে এত অভিযোগ, তার বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ নাই। হ্যাঁ, তবে এটাও সত্য যে তিনি চুপ থেকেছেন, তিনি প্রতিবাদ করেননি, বা তিনি অংশগ্রহণ করেননি, তিনি একটি নিরাপদ দূরত্ব বজায় রেখেছেন। এবং শেখ হাসিনা পলায়নের ঠিক মাসখানেক আগে, সম্ভবত জুনে, তাকে সেনাপ্রধান বানিয়েছেন। এবং বানানোর পরে মনে করেছিলেন যে আমার যেহেতু বোনের জামাই, আমি যা বলবো তাই হবে। কিন্তু জেনারেল ওয়াকার শেখ হাসিনার কথা রাখেননি, তিনি শেখ হাসিনাকে টিকিয়ে রাখার চেষ্টা করেননি। এর ফলেই শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য। আজকে অনেক অনেক কথা বলবেন যে ওয়াকার বাধ্য হয়েছে, ওই হচ্ছে, সে হয়েছে। সেনাবাহিনী যদি গুলি চালাতো তাহলে বিপ্লব এত সহজে অর্জিত হতো না, এত সহজে হাসিনা পালিয়ে যেত না। শেষ পর্যন্ত হাসিনা ওয়াকারকে বলেছে যে তুমি ক্ষমতা নিয়ে নাও, তারপর আমাদেরকে সেভ করো। কিন্তু ওয়াকার ক্ষমতা নেয়নি, কারণ সে দেশকে ভালোবাসে, সেরকম দেশপ্রেমিক। সে মনে মনে আওয়ামী লীগকে ঘৃণা করে। সেই ওয়াকার কোনোদিনই এই গণহত্যাকারী সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে রক্ষা করবে না। এর আগে যত কথা বলেছে, যত কিছু করেছে, সবই কিন্তু এই সেনাপ্রধানের বিরুদ্ধে একটা গুজব। সেনাপ্রধান একবারও বলেনি যে আমি এই সেনা কর্মকর্তাদের বিচার চাই না। সে বারে বারে বলেছে যে এটা সামরিক আইনে হতে হবে বা এইভাবে হতে হবে। একটা নিয়মই আছে যে একটা সেনাবাহিনীর অফিসার যদি অন্যায় করে তার বিচার কিভাবে হবে সেটা সরকার নির্ধারণ করার আগে সেনাপ্রধানের সঙ্গে কথাবার্তা বলতে হবে, বলে সিদ্ধান্ত নিতে হবে। তো এগুলো তো আছে। এবং একটা আদালত যদি রায়ও দেয়, তারপরেও তো সেনাপ্রধান একটা বিষয় আছে যে কিভাবে কি করা যায়, আইন অনুযায়ী কিভাবে কাজ করা যায়, আইনের ব্যাখ্যা বিশ্লেষণের ব্যাপার আছে। তারপরে ওই অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আইনি সহায়তা পাওয়ার বিষয় আছে। এইসব বিষয় আছে না, এইসব বিষয় নিয়ে ওয়াকার দৌড়ঝাঁপ করতেছিলেন। কিন্তু কিছু কিছু অনলাইন পণ্ডিত তারা বলতেছে ওয়াকার নাকি ষড়যন্ত্র করতেছেন, ওয়াকার নাকি সামরিক অভ্যুত্থান ঘটাবেন। তারপরে ওয়াকার বলতেছে তার বুকটা ছিঁড়ে যায়। বুক তো ছিঁড়ে যাওয়াই কথা, তার অধীনস্থ সেনা কর্মকর্তারা অন্যায় করেছে, তাদের বিরুদ্ধে
গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, সেখানে তিনি বলেছেন তার কষ্টে বুক ছিঁড়ে যায়, বাট তিনি তো বললেননি যে ওদেরকে তিনি রক্ষা করবেন, বলেছেন তিনি আইনি সহায়তা দিবেন। কিন্তু আজকে প্রমাণিত হলো যে ওয়াকার অভিযুক্ত সেনা কর্মকর্তাদেরকে রক্ষা করতে চাননি, এবং প্রমাণিত হলো আজকে আইএসপিআর এর সংবাদ সম্মেলনের মাধ্যমে, যেখানে বলা হয়েছে যে 15 জন সেনা কর্মকর্তাকে অলরেডি সেনাবাহিনী হেফাজতে নিয়েছে, এবং সেনাবাহিনীর ভিতরে যে পুলিশ আছে, মিলিটারি পুলিশ, তারা এই 15 জন সেনা অফিসারকে হেফাজতে নিয়েছে এবং একজন পালিয়ে গিয়েছে। আজ বিকালে ঢাকায় আর্মি অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামান। মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন যে দুটো মামলার 30 জন আসামির মধ্যে 25 জনই সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তা, তার মধ্যে 9 জন অবসরপ্রাপ্ত। এবং মনে রাখবেন যে অবসরপ্রাপ্ত সেনা অফিসারদের জন্য সেনাবাহিনী কিন্তু দায়ী না, তারা অবসরে চলে গিয়েছে, তারা কিন্তু সিভিলিয়ান। আর একজন এলপিআর এ গেছে, এলপিআর হচ্ছে চাকরি ছাড়ার এবং অবসরের মাঝামাঝি সময়, এবং বর্তমানে কর্মরত আছেন 15 জন। তিনি আরো বলেন সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারি পরোয়ানা এখনো আমাদের হাতে পৌঁছায়নি, পুলিশের পক্ষ থেকেও কোনো যোগাযোগ করা হয়নি। এখন দেখেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন একটা আদেশ জারি করলো যে এই সমস্ত সেনা কর্মকর্তাদেরকে গ্রেপ্তার করতে হবে 22 অক্টোবরের মধ্যে, হাতে সময় আছে আর 10 দিন, তখন হয় কি, তখন এই গ্রেপ্তারের যে আদালতের অফিসিয়াল কপি, এটা যায় পুলিশের সদর দপ্তরে, সেখান থেকে এটার অনুলিপি বের করে প্রত্যেকটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়া হয়। এবং যেহেতু তারা সেনা কর্মকর্তা, তাহলে অবশ্যই একটা অনুলিপি ক্যান্টনমেন্টে যাবে বা সেনা সদরে যাবে। কিন্তু আজকে 4 দিন হয়ে গেল, সেই অনুলিপি এখনো ক্যান্টনমেন্টে পৌঁছায়নি। তাহলে কিসের ভিত্তিতে কি হবে? অথচ আমরা শুনলাম অলরেডি নাকি সকল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সকল অনুলিপি পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আসলে কিন্তু পাঠায় নাই। এটা তো একটা অফিসিয়াল ব্যাপার রে ভাই। একটা কাগজ যাবে সেনা সদরে, সেই কাগজ দেখে সেনাবাহিনী আইনি ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে তারা পদক্ষেপ নিবে। যেহেতু হাকিমুজ্জামান বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় বাংলাদেশের প্রচলিত আইনের উপর শ্রদ্ধাশীল এবং সংবিধান স্বীকৃত প্রত্যেকটি প্রতিষ্ঠানের উপর শ্রদ্ধাশীল, সুতরাং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সেটার উপরেও সেনাবাহিনী শ্রদ্ধাশীল। কিন্তু আমরা কি মিডিয়া দেখে কাজ করব, যে মিডিয়াতে খবর দেখে যে অমুক টিভিতে বলেছে, অমুক টিভিতে বলেছে, নাকি আমাদের কাছে কপি আসা লাগবে, আদালতের কপি? কিন্তু আমরা আজ পর্যন্ত কপি পাইনি। কেন সেই গ্রেপ্তারি পরোয়ানার কপি পাইনি? কেন সেই কপি আদালত থেকে সেনাবাহিনীকে দেওয়া হয়নি? এর উত্তর কি তাজুল ইসলাম দিবে? মেজর জেনারেল হাকিমুজ্জামান এও বলেছেন যে এই মামলাগুলো অবশ্যই আমাদের মোরালে এফেক্ট করবে, মানে সেনাবাহিনীর মনোবল অবশ্যই কিছুটা ভাঙবে এই 2টা মামলার কারণে। যেহেতু সেনাবাহিনীর সিনিয়র অনেক অফিসাররা গ্রেপ্তার হবে, এতে সেনাবাহিনীর মনোবলে একটু আঘাত হানবে, এটা তিনি স্বীকার করেছেন, স্বাভাবিক, এটা হতেই পারে। হাকিমুজ্জামান বলেন যে গত 8 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং টিভি স্ক্রল বা গণমাধ্যম থেকে জানার পর সেই দিনই এলপিআর এর একজন সহ 16 জন সেনা কর্মকর্তাকে হেফাজতে আসার নির্দেশ দেওয়া হয়। এই সেনা কর্মকর্তা বলেন যে একজন বাদে 16 জনের মধ্যে 15 জনই ঢাকা ক্যান্টনমেন্টে সেনা সদরে জয়েন করেছে এবং তাদেরকে হেফাজতে আটক করা হয়েছে। শুধুমাত্র একজন যোগাযোগ করেনি বিধায় তার পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করি, তিনি হচ্ছেন মেজর জেনারেল কবির, তিনি আসেননি। আমরা জানি যে তিনি ভারতে পালিয়ে গেছেন। তো মেজর জেনারেল কবির আহমেদ 9 অক্টোবর বাসা থেকে বের হন তার আইনজীবীর সঙ্গে দেখা করার জন্য, কিন্তু এখন পর্যন্ত তিনি আর পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি। সেই হিসাবে তিনি একটা ইলিগেল অ্যাবসেন্টে আছেন এবং ইলিগেল অ্যাবসেন্স ঘোষণা করে প্রসিডিউর নেওয়া হয়েছে তার বিরুদ্ধে, মানে অলরেডি প্রসিডিউর নেওয়া হয়েছে, এবং তিনি যাতে দেশের বাইরে যেতে না পারেন সেজন্য সকল পোর্টে বলা হয়েছে, এটা বলেছেন মেজর জেনারেল হাকিমুজ্জামান। যদিও আমরা জানি যে তিনি অলরেডি দেশের বাইরে চলে গিয়েছেন এবং আটক যে কর্মকর্তারা তারা এখন তাদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে পারবেন না, যে 15 জনকে আটক করা হয়েছে। সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে তারা কি সেনা হেফাজতে আছেন নাকি সেনা সদরে সংযুক্ত হয়েছেন। তিনি বলেন যে তারা হেফাজতে আছে, তবে যেহেতু বেতন এবং রেশন সংক্রান্ত নানা হিসাব রাখতে হবে তাই সংযুক্তির আদেশ দেওয়া হয়েছে, কিন্তু তারা আসলে হেফাজতেই আছেন। এবং সেনাবাহিনী আরো বলেছে যে যেহেতু ইউনূস সরকারের একটি গুম কমিশন কাজ করতেছে, এখন যদি আর্মি আরেকটা কমিশন করে তাহলে সেটা ইউনূস সরকারের গুম কমিশনের উপর একটা অশ্রদ্ধা প্রদর্শন করা হয়, ডিসরেসপেক্ট হয়। এই কারণে আমরা নতুন একটা গুম কমিশন গঠন না করে ওই গুম কমিশনকেই সহায়তা করেছি এবং প্রয়োজন অনুসারে আমরা তাদের আদেশ বা পরামর্শ গ্রহণ করতেছি। আমরা জাস্টিসের পক্ষে, নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ, এবং যারা গুম হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে। আজকে অনেকেই বলে যে এই যে একটা বড় অভিযোগ যে
আয়না ঘরকে ভেঙে ফেলা হয়েছে, আয়না ঘরের আলামত লোপাট করা হয়েছে, আয়না ঘরের স্ট্রাকচার পরিবর্তন করা হয়েছে, সবই তো সত্য, এটা তো মিথ্যা না। কিন্তু ভাই, ডিজিএফআই তো সরাসরি ইউনূসের আন্ডারে। ডিজিএফআই এর লোকজন সেনাবাহিনী থেকে এনে গঠন করা হয় এবং এই ডিজিএফআই হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে এবং প্রতিরক্ষা মন্ত্রী ডক্টর ইউনূস। তাহলে যখন ইউনূসকে দিনের পর দিন আয়নাগর পরিদর্শন যেতে দেওয়া হচ্ছে না, তখন কেন ইউনূস তার নির্বাহী আদেশ বলে ডিজিএফআই এর সবাইকে পরিবর্তন করলেন না? কেন তিনি সহ্য করলেন এতদিন? দোষ কি সব জেনারেল ওয়াকারের? সরকারের কোনো দোষ নাই? এই যে এই 24 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হলো, গুম খুন কি শুধু এই 24 জনই করেছে? প্রায় 100-র মতো সেনা কর্মকর্তা এই গুম খুনের সঙ্গে জড়িত। লেফটেন্যান্ট কর্নেল কিসমত হায়াত কিভাবে স্পেন চলে গেল, জেনারেল মুজিব কিভাবে চলে গেল, কে পাঠিয়েছে ওদেরকে? তারপরে নাজমুল, মাসুদ, রাজ্জাক, আমিনুল হক, মেজর জেনারেল আমিনুল হক যে হচ্ছে এনামুল হক শামীমের ভাই, তারা কিভাবে চলে গেল? এবং প্রচুর সেনা কর্মকর্তার নাম এখানে উল্লেখই করা হয় নাই, যারা কিন্তু গুম খুনের সঙ্গে জড়িত। আমি অবশ্যই চাই এই 15 জন সেনাপতির বিচার হোক, কিন্তু আরো অনেককে যে বাইরে রাখা হলো, তাদেরকে যে নিরাপদে দেশ ছেড়ে চলে যেতে সহায়তা দেওয়া হলো, এটার জন্য কে দায়ী? শুধু কি সেনাবাহিনী, সরকার দায়ী না? আমি তো শুনেছি যে সরকারের ভিতরে অনেকে আছে, বিএনপির ভিতরে অনেকে আছে, তারা এসব সেনা কর্মকর্তাদের পালিয়ে যেতে সহায়তা করেছেন। কিন্তু দোষ সব জেনারেল ওয়াকারের। ওয়াকার দোষী, ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল, সব দোষ ওয়াকারের, আর বাকি সব ফেরেস্তা। আবার কিছু কিছু ইউটিউবার জ্ঞানী তারা বলতেছে যে মামলা হবে 3টা, 2টা এখন হয়েছে, আর আরেকটা প্রসেসিং এ আছে। সেই মামলাটা হবে জেনারেল ওয়াকারের নামে এবং সেই মামলায় জেনারেল ওয়াকারের ফাঁসি নিশ্চিত, তাকে ফাঁসি কাস্টে চলতে হবে, একদম মানে বলে দিয়েছে তাকে ফাঁসি কাস্টে চলতে হবে। জেনারেল ওয়াকার সেনাপ্রধান হয়েছেন হাসিনা পালিয়ে যাওয়ার 1 মাস আগে, এবং জুলাই হত্যাকাণ্ডে যেই সেনা কর্মকর্তারা অংশগ্রহণ করেছে এবং যারা অভিযুক্ত, তারা কেউই ওই সময় সেনাবাহিনীতে ছিল না। কেউ ছিল বিডিআরে, কেউ ছিল র্যাবে, কেউ ছিল এনটিএমসিতে, কেউ ছিল ডিজিএফআইতে। হাসিনা পালিয়ে যাওয়ার পরে এদেরকে আবার সেনাবাহিনীতে ফেরত নেওয়া হয়। তো তারা তো কেউই সেনাপ্রধানের কমান্ডে ছিল না। তাহলে এমন কোন অপরাধ যে অপরাধে একদম জেনারেল ওয়াকারের ফাঁসি হয়ে যাবে 3য় মামলায়, এটা যে ভুয়া, সেটা আজকে গণমাধ্যমে বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি কি বলছেন আমরা একটু দেখি। গুম এবং মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার 2টি অভিযোগে সেনাবাহিনীর বেশ কয়েকজন সাবেক এবং বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিটি। এরপর সামাজিক মাধ্যমে কেউ কেউ দাবি করেন যে সামনে আরো অনেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে এইরকম আদেশ আসতে পারে। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে সামাজিক মাধ্যমে চাউর হওয়া সেই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন গুজব বলে আখ্যা দিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন যে আইসিটির প্রধান প্রসিকিউটরের কার্যালয় থেকে আমার জানানো হয়েছে যে এই মুহূর্তে সেনাবাহিনীর আর কোন সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কোনো পরিকল্পনা আইসিটির নেই। জনগণকে গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানিয়ে প্রেস সচিব যোগ করেন যে এই সব সাধারণ জনগণ এবং সশস্ত্র বাহিনীর মধ্যে একটা বিভাজন সৃষ্টির অপচেষ্টা, এবং এর উদ্দেশ্যই হচ্ছে ফেব্রুয়ারির নির্বাচনকে বাধাগ্রস্ত করা। আমার মনে হয় যে শফিকুল আলম ঠিকই বলেছেন যে এই সমস্ত গুজব ছড়িয়ে যাতে ওই ফেব্রুয়ারিতে নির্বাচনটা না হয়, এই কারণে কিছু মহল এইসব গুজব ছড়াচ্ছে যে 3য় মামলা আসতেছে, সেই মামলায় ওয়াকারকে 1 নম্বর আসামি করা হবে, তাকে ফাঁসিতে ঝোলানো হবে। এই সমস্ত কথাবার্তা তারাই বলতেছে যারা নির্বাচনটা চায় না। এবং জেনারেল ওয়াকার এমন কোনো অপরাধ করেননি যে অপরাধে তাকে সাজা দেওয়া যেতে পারে। এবং দর্শক একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে 15 জনের বিরুদ্ধে গণহত্যা গুম খুনের অভিযোগ আছে, এটা কিন্তু আদালতে প্রমাণ করা লাগবে। হাসিনা যখন জামাত নেতাদেরকে ফাঁসি দেয় একটা বিচারের মাধ্যমে, আমি বারে বারে বলেছি যে সেই বিচারটা ছিল ভুয়া বিচার, সেই বিচার ছিল বিচার নামের প্রহসন। তবে আমি এও বলেছি যে আমি জানি না সেই জামাত নেতারা আসলে অন্যায় করেছেন কিনা। যদি অন্যায় করেও থাকেন তাহলে এই এত বছর পরে তার প্রমাণ কিন্তু থাকার কথা। কিন্তু হাসিনা চেয়েছিলেন তাদের ফাঁসি হোক, এই কারণে বিচারের নামে প্রহসনের মাধ্যমে ফাঁসি দিয়েছেন। কিন্তু যদি প্রকৃত বিচার হয় তাহলে কিন্তু ওই প্রমাণ, খুঁটি নাটি এরকম নানা বিষয় কিন্তু আছে। এই বিষয়গুলো আদালতে প্রমাণ করতে হয়। এই পৃথিবীতে অনেক অপরাধী আছে এবং ছিল যারা অপরাধ করেছে কিন্তু আদালতে প্রমাণ করা যায়নি, ফলে খালাস পেয়ে গিয়েছে। যদি সত্যিকারের বিচার হয়, আমি যখন লন্ডন নতুন আসি তখন আমি একটা স্টোরে কাজ করতাম। স্টোর বলতে ওই যে মুদি দোকান আর কি, সব পাওয়া যায়। তো সেখানে এক চোর এসে আপনার মাংস নিয়ে গেল দোকান থেকে। তো ওই মাংসের ওখানে যে ক্যামেরাটা ছিল, ওই ক্যামেরাটা আবার ওই ক্রিসমাস ডেকোরেশন আছে না, বড় বড় পোস্টার লাগে ক্রিসমাসের অফার, সেই পোস্টারের কারণে ওই ক্যামেরাটা ঢাকা পড়ে গিয়েছিল। তো ওই ক্যামেরায় দেখা যায় না মাংসের সাইডটা। তো আমি পুলিশ ডাকলাম। পুলিশ ডাকার পরে পুলিশকে সিসি ক্যামেরায় দেখালাম যে দেখো চোর এসে মাংসটা নিয়ে বেরিয়ে গেছে। এখন পুলিশ আমাকে বলতেছে যে আচ্ছা চোর ভিতরে ঢুকছে, কিন্তু ঢুকিয়া মাংসের ওখানে গিয়ে যে মাংসটা নিছে এটা তো আমরা দেখি না। তাই বললাম যে ওই ক্যামেরাটার সামনে ওই যে ক্রিসমাসের পোস্টার আছে, এই জন্য ওটা দেখা যায় না, ক্যামেরাটা ঢেকে গিয়েছে। তোমরা বলতেছেন না, তাহলে আমরা গ্রেপ্তার করতে পারবো না। তো আমি বললাম দেখো
চোরটা তুমি দেখতেছো খালি হাতে ঢুকতেছে এবং বের হওয়ার সময় মাংস নিয়ে বের হচ্ছে, এবং যে টিলে টাকা দেওয়া হয় শেষে টিলেও যায়নি। এটা কি যথেষ্ট না যে ওদের চোর এটা বোঝানোর জন্য? তারা বলে যে না, এটা আমার দেখতে হবে যে সে নিজ হাতে মাংসটা তুলেছে। এমনও তো হতে পারে কেউ পে করেছে, সেখান থেকে সে নিয়েছে। তো এই ধরনের কথাবার্তাকে দেখুন, প্রমাণটা হয়নি। তো এই কারণেই বলি যে অভিযোগ করা হয়েছে, কিন্তু মনে রাখবেন যারা এই অভিযোগ এনেছে, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বা অন্যান্যরা, তারা কিন্তু একটি পক্ষ, আর অভিযুক্ত সেনারা আরেকটা পক্ষ। এটা কিন্তু বিচার এখনো হয়নি। এখন বিচার হওয়ার পরে কতটুকু প্রমাণ হাজির করা যায়, কতটুকু সাক্ষ্য হাজির করা যায়, কতটুকু গণহত্যার প্রমাণ করা যায়, সেটা কিন্তু সময় সাপেক্ষ বিষয়। আমি আবারও বলি, পৃথিবীতে বহু বহু অপরাধী আছে যারা অপরাধ করার পরেও শুধুমাত্র প্রমাণের অভাবে তারা খালাস পেয়ে গেছে, প্রচুর আছে। এবং এই পৃথিবীতে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে বেশিরভাগ অপরাধীর কোনো বিচার হয় না। এটাই হচ্ছে বাস্তবতা। এখন পরিশেষে বলতে চাই, সেনাপ্রধান জেনারেল ওয়াকার, তার প্রতি আপনারা বিশ্বাস রাখেন। সে এমন কোনো কাজ করবেন না যার দ্বারা দেশ ক্ষতিগ্রস্ত হয়, জাতি ক্ষতিগ্রস্ত হয়। সেনাপ্রধান হাসিনা পালিয়ে যাওয়ার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছিলেন যে আপনারা নিশ্চিত থাকুন, প্রত্যেকটা অন্যায়ের বিচার হবে, প্রত্যেকটা জুলুমের বিচার হবে, প্রত্যেকটা হত্যার বিচার হবে। এবং এখনো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কমিটেড যে তিনি এই বিচারে সরকারকে সহযোগিতা করবেন এবং করে যাবেন। আর যারা বলে যে অভ্যুত্থান হবে, সেনাপ্রধান মামলার আসামি হবে, সেনাপ্রধানের ফাঁসি হবে, তাদের কথা আপনারা কান দিবেন না। মনে রাখবেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং সেই নির্বাচনে বিএনপি বা জামাত যারাই সরকার গঠন করুক না কেন, তারাই সিদ্ধান্ত নিবে পরবর্তীতে এই বিচারটা কিভাবে চলবে। মনে রাখবেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং খুব শীঘ্রই একটা নির্বাচিত সরকার আসবে। এই নির্বাচন ঠেকাতে যেই পক্ষ এই সমস্ত কথাবার্তা বলতেছে, কাজ করতেছে, ওয়াকারের মতো একজন স্বচ্ছ ইমেজের মানুষের চরিত্রের উপর কালিমা লেপন করতেছে, তারা কখনোই সফল হবে না।